তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটা আপনার একটি জমির 3টি খতিয়ান হয়েছে, 2টি খতিয়ানের মধ্যে আপনার নাম রয়েছে, আরেকটি খতিয়ানে আপনার নাম নেই। আপনারা একই ভাই, আপনার বাবার পৈতৃক সম্পত্তির মধ্যে দেখা যাচ্ছে যে এই 3টি খতিয়ানে 3/30 বিঘা জমি রয়েছে। এই 30 বিঘা জমিনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার 2টি খতিয়ানে খতিয়ানে আপনার নাম রয়েছে। আপনার বাবা যখন মৃত্যু হয়েছে তখন কিন্তু বংশানুক্রমে আপনার 3 ভাই বা 4 ভাই, আপনি মনে করেন যে আপনার 3 ভাই, এই 3 জনার মধ্যে আপনাদের 2 ভাইয়ের মধ্যে আপনার একই সঙ্গে 2 জনের নাম রয়েছে, আর একটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনারও নাম রয়েছে, কিন্তু 2 খতিয়ানে অন্তর্ভুক্ত যেটা সেইটা 2টা খতিয়ানে আপনার নাম রয়েছে। দেখা যাচ্ছে যে আর একটা জমিন খতিয়ান আলাদা হয়েছে, সেটার মধ্যেও 10 বিঘা জমি আছে। ওই 20 বিঘার মধ্যে আপনার নাম রয়েছে 2টি খতিয়ানে। 1টি 2টি 3টি 4টিও হতে পারে আপনার বাবার খতিয়ান। তাহলে পরে দেখা যাচ্ছে যে আপনার আর একটি খতিয়ানে 10 বিঘা জমি রয়েছে, সেই 10 বিঘা জমিনের মধ্যে আপনার নামটা ওখানে নেই। খতিয়ানেই হোক আর RS খতিয়ানেই হোক, আর RS খতিয়ানের মধ্যে যদি আপনার নাম থাকে, যদি আপনার CS খতিয়ানে যদি নাম অন্তর্ভুক্ত না থেকে থাকে, তাহলে আপনার বাবার সম্পত্তির ভাগ তো সবাই পাবে, আপনিও তো একজন ওয়ারিশ। আপনার বাবার ঠিকানা, আপনার বাবার নাম, আপনার ভাইয়ের নাম, আপনার নাম একই সব, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জমি ঠিকই খাচ্ছেন, কিন্তু ওই 10 বিঘা জমিনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনাকেও ওই 10 বিঘার থেকে অংশ সমপরিমাণে দিয়েছে, ওইটার মধ্যে আপনার নাম ঠিকই রয়েছে। মতো অবস্থায় আপনার করণীয়টা কি? এখন তো আপনার ওখানে কোনো নাম নেই। আপনার খতিয়ানে যদি নাম না থেকে থাকে, তাহলে ওই খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করার জন্য, অর্থাৎ বেষ্টিত করার জন্য, নামটা বসানোর জন্য আপনার করণীয়টা কি? কেননা এই জমি যদি আপনি ওখানে আপনার নামে যদি আপনার নাম যদি আপনি বেষ্টিত না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি অভাবে আপনার ছেলে মেয়ে বংশধরের জন্যে এই জমিটা কোনোদিন যদি আপনি ব্যথা বিক্রি করতে চান, অথবা যদি আপনি মনে করেন মর্টগেজ রাখতে চান, অথবা যদি মনে করেন ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে তখনই কিন্তু আপনাকে বলবে যে আপনি এটা খারিজ করে নিয়ে আসেন এবং আপনার এই নামে আপনার এই নাম এখানে এই খতিয়ানভুক্ত নেই। তখন আপনি তো বিপাকে পড়ে যাবেন। তখন আপনি করবেন কি? সোজা কথা, আপনি একটা বিজ্ঞ লয়ারকে দিয়ে, সিভিল লয়ারকে দিয়ে এই কাগজগুলান, আপনার বাবার ধারাবাহিকতা অনুযায়ী কাগজগুলান, পূর্বের যে আপনার 2টা খতিয়ানে নাম বিস্তৃত রয়েছে সেখানে আপনার নাম থেকে গেল, আর পরবর্তীতে যখন আপনার দেখা যাচ্ছে আর একটা খতিয়ানও আপনার বাবার 10 বিঘা জমি রয়েছে অথবা 12 বিঘা জমি রয়েছে, তো 12 বিঘার মধ্যে 3 4 12 বিঘা, তা আপনার 2 ভাইয়ের নামে 12 বিঘা জমি খতিয়ানে অন্তর্ভুক্ত, আপনার খতিয়ানে নামে নেই, আপনার তোর জন্যেই আপনার কাগজের দুর্বল আপনার কাগজ। এমতো অবস্থায় আপনাকে করতে হবে কি? ওখানে নাম বিস্তৃত করার জন্যে আপনাকে এই কাগজগুলো সব নিয়ে পূর্বের এভিডেন্স যেটা আছে, অর্থাৎ পূর্বের যে কাগজের শর্তগুলো আছে, এটা উকিলকে আপনাকে বলতে হবে। আর তার সঙ্গে আপনাকে করতে হবে কি? আপনার ইউনিয়ন পরিষদ থেকে, চেয়ারম্যানের নিকট থেকে আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে। ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আপনার প্রয়োজন বোধে আপনার ওয়ার্ডের মেম্বার অফ সাইডে সিগনেচার করবে এবং সেই মেম্বারকেই আপনি নিয়ে যাবেন। যাদের ইউনিয়ন ভিত্তিক যারা, তাদেরকে ওয়ার্ডের মেম্বার বলা হয়, আর যদি কোনো পৌর এলাকার মধ্যে হয় তাদেরকে কাউন্সিলরও বলা হয়, তাদেরকে কমিশনারও বলা হয়। তাহলে পরে আপনার 2 ভাইয়ের নামে জমি থেকে গেল 12 বিঘা, আপনি 4 বিঘা জমি থেকে বঞ্চিত, আপনি ভোগ করি খান না কেন, তাতে অসুবিধা নেই, কিন্তু ওই জমির তো পেপারস আপনার কাছে নেই। ওই জমি যদি আপনার ভাই অন্যত্তরে কোথাও বিক্রি করে দিয়ে দেয়, তাহলে আপনার করার কিছুই থাকবে না। তখন কিন্তু এসে ওরা ওই জমিনের মধ্যে ভোগ দখলের জন্য আপনার এখানে কোনো জমিতে নাম নেই, যার ফলে আপনাকে বিজ্ঞ একজন উকিল লয়ারকে দিয়ে, সিভিল লয়ারকে দিয়ে তাকে সমস্ত পেপারসগুলো নিয়ে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে ওইভাবে আপনি বাদী হবেন, ওদেরকে বিবাদী করবেন। বিবাদী করার পর আপনি তখন এই কেসটা দায়ের করবেন। কেসটা দায়ের করতে গেলে তখন আপনার যখন কেস চালু হয়ে যাবে, তখন ওদের কাছে অলরেডি কিন্তু নোটিশ চলে যাবে। নোটিশ চলে গেলে যদি ওরা মনে করে যে যখন হাজিরা দিতে হবে, সে হাজিরার সময় যদি ওরা বলে যে না, ইনিও আমার ভাই, ইনিও আমার সহোদর ভাই, ওই জমিগুলোর মধ্যে তার নাম রয়েছে, আমরা একই ভাই, আমার বাপ ওই নামেই মুজিবুর রহমান, সেই হিসেবে আমরা 3 জন আমার বাপের ছেলে, আমাদের অংশ ওখানে অবশ্যই রয়েছে। আমি সোজা কথা আপনাকে বলছি, তখন কিন্তু আপনাদের
ওই দুই ভাই যে আপনাকে সাক্ষী দিল জাজ সাহেবের সামনে যে না উনি আমার ভাই, অনিবার্য কারণবশত হোক, ভুলবশতই হোক, অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নামটা কেটে গেছে, অতএব সে আমাদেরও এই খতিয়ানভুক্ত একজন অংশীদার। তারই কিন্তু আপনার তত আর ঝামেলায় পড়তে হবে না, তাৎক্ষণিক কিন্তু জাজ সাহেব বুঝিয়ে নেবে, যার কেননা আমার ভাই অংশীদার থেকে বঞ্চিত হয়েছে, অতএব তার নামটাও এখানে বেষ্টিত হবে, যার কারণে কেসের মাধ্যমে আপনাকে গিয়ে আপনাকে সেখানে নাম আপনাকে ঠিক করে নিতে হবে, নচেত কিন্তু আপনি ওই জমি কোনোদিনই বেচা বিক্রি করতে পারবেন না। আর আপনার ভাইরা যদি ওই খতিয়ানভুক্ত জমি সমুদায় 12 বিঘা জমি বিক্রি করে দিয়ে দেয়, আপনার করণীয় কিছুই থাকবে না। তখন আপনার হাল দখল থাকা সত্ত্বেও দেখা যাবে যে তাদের কাছে জমিটা বিক্রয় করেছে, আপনার দুই ভাই সমুদায় টাকাটা নিয়েছে, আপনার সম্পত্তিটাও বিক্রি করে দিয়েছে, তখন আইনগত দিক থেকে কিন্তু আপনি ঠকবেন, যার ফলে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে আদালতে কেস দায়ের করতে হবে। জাস্টিস এটা পরিচালনা করবে, দেখবে, পর্যবেক্ষণ করে দেখবে, দেখার পর ওনারা যদি নাও স্বীকার হয় তাহলে আপনি করবেন কি, আপনার পূর্বের যে কাগজগুলানাতে অন্য খতিয়ানে আপনার নাম বিস্তৃত রয়েছে, তখন ওই কাগজগুলান আপনি উকিলের দ্বারা ওই কেসের দিন কিন্তু আপনাকে অবশ্যই সেখানে গাতি দিতে হবে। সেটা আপনি অরিজিনালটাই দেন আর আপনি সেটা ডুপ্লিকেটটাই দেন, তার ফটোকপি আপনি অবশ্যই রাখবেন। কেননা যখনই আপনার ওইটা থাকবে তখন কিন্তু ওই খতিয়ানভুক্ত যে জমিগুলান থাকবে সেটা কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের, সেটা আপনার এসে খতিয়ান হোক যাই হোক, ম্যাজিস্ট্রেট সাহেবের ওখানে সিজিনিয়ার থাকবে, আরও ওনার নিম্ন যারা আছে তাদের সরকারি লোক আছে তাদের সবারই সিলসাপ্পর কিন্তু সাইডে 2-3-4টা থাকবে। ওটাই কিন্তু আপনাকে প্রমাণ করাবে যে আপনি আসলেই এই খতিয়ানভুক্ত জমিনের আপনার মালিক, কিন্তু আপনার নামটা অনিবার্য কারণে হোক এখান থেকে বঞ্চিত হয়ে গেছে, যার ফলে আপনাকে ওইটা ঠিক করতে গেলে আপনাকে পূর্বের পেপারসগুলেন, এভিডেন্সগুলেন যেগুলো আছে এগুলো আপনাকে তুলে ধরতে হবে এবং আপনাকে কোর্টে প্রমাণ করাইতে হবে যে আমি ওই খতিয়ানভুক্তের একজন ওয়ারিশ বা অংশীদার, আমার বাপ অভাবে আমি ওই খতিয়ানভুক্তর অংশীদারিত্ব, আমিও একজন ওই জমিনের অংশীদার। তাই এই ভিডিওতে আপনারা যারা ভিডিও দেখতেছেন পর্যায়ক্রমে ভিডিও আপনারা পর্যায়ক্রমে দেখতেই থাকবেন। আর আমার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রয়োজন বোধে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা আমাকে মেসেজ পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমার ভিডিও দেখতে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।